নমস্কার, এই মুহূর্তে আমি আছি জিষ্ণু বসুর সঙ্গে। জিষ্ণু বসুকে অনেকেই চেনেন। জিষ্ণু বসু ক্ষেত্র সহ প্রচার প্রমুখ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের, এবং তার পাশাপাশি জিষ্ণু বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, জিষ্ণু বসু গবেষক এবং অত্যন্ত কাছ থেকে বাংলাকে দেখছেন। এবং জিষ্ণু বসু হয়তো এই মুহূর্তে যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছে, একদম নির্দিষ্টভাবে বলতে গেলে দক্ষিণপন্থীরা যে প্রশ্নের উত্তরগুলো বহু মমতা বিরোধী মানুষজন খুঁজছেন, এবং তার পাশাপাশি বিজেপিরও একেবারে প্রান্তিক স্তরে যারা রয়েছেন তারা খুঁজছেন, সেই উত্তরগুলো কিছুটা খোঁজার জন্য আজ এই মুহূর্তে জিষ্ণু বসুর সাথে আছি। জিষ্ণুদা, একদম শুরুতেই আমার প্রশ্ন, আপনারা কতটা সিরিয়াস বাংলা নিয়ে? মানে আদৌ কি আপনারা সিরিয়াস? একটা 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 ধারণা তৈরি করা হয় যে আপনারা আসলে বাংলাকে নিয়ে সিরিয়াসই নন। আমরা বাংলা নিয়ে সিরিয়াস না হলে বাংলায় বাংলাভাষী হিন্দু থাকবেই না। বাংলাভাষী হিন্দুর অস্তিত্বটাই আজকে বিপন্ন। যেমন বাংলাদেশ থেকে বাংলাভাষী হিন্দুর আজকে কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। যদি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উপরই মানুষ একমাত্র ভরসা করে যে আজকে পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুর যে অস্তিত্বের সংকট, তার জন্য সারা ভারতবর্ষ জুড়ে যদি কেউ সবচেয়ে বেশি সোচ্চার হয় সেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং যেসব সংগঠনের স্বয়ংসেবকরা আছেন, রাজনৈতিক ক্ষেত্রে, শ্রমিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে যেখানে স্বয়ংসেবকরা আছেন, তারাই বাংলায় বাংলাভাষী হিন্দুদের অস্তিত্বের সংকটের জন্য চিৎকার করছেন এবং লাগাতার করছেন। মানে আপনি বলছেন যে বাংলায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ফেয়ারলি সিরিয়াস, মানে বাংলায়। আমি আবারও বললাম যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিগত দিনের মানুষের অভিজ্ঞতা এটাই যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং যেসব সংগঠনের স্বয়ংসেবকরা আছেন তারাই বাংলায় বাংলাভাষী হিন্দুর অস্তিত্বের ব্যাপারে কথা বলছে। কিন্তু অনেকে, একদম অনেকে কেন, একদম নির্দিষ্টভাবে বামপন্থী যারা, সিপিএম যারা, তারা বলেন যে আসলে আরএসএস এর অগ্নিকন্যা দুর্গা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই কন্ট্রোভার্সিটা কোথা থেকে এলো? মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা সত্যি দুর্গা বলে মনে করেন এবং সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের কিচ্ছু করবেন না আপনারা? শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কেন, ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশের জন্যে তার যে কন্ট্রিবিউশন ছিল দেশের জন্য, যারা কন্ট্রিবিউট করবেন তাদেরকেই আমরা তখন সমর্থন করি। আমাদের রাজনৈতিকভাবে কোনো শত্রু নেই। ভারতবর্ষকে যারা দেশমাতৃকার মতো মনে করে, যারা ভারতবর্ষের জন্য কাজ করেন এবং যারা অত্যাচারিত হচ্ছেন, তাদের অত্যাচারের বিরুদ্ধে যারা সোচ্চার প্রতিবাদ করেন, তাদের কথা আমরা বলি। রাজনৈতিকভাবে আমরা কারোর বিপক্ষে নই। মানে তৃণমূল কংগ্রেস যদি এই মুহূর্তে সরকার থেকে না যায়, অনেকে বলছেন হিন্দু বাঙালি আর থাকবে না। একদমই তাই। অনেক ক্ষেত্রে আপনি শত্রু নির্বাচন করবেন না? না, নিশ্চয়ই। এমার্জেন্সির সময় আমরা শত্রু বলিনি। বামপন্থী যারা যারা বলছেন, তাদের যারা পুরনো নেতা, তাদেরকে জিজ্ঞাসা করুন যে জেলের বাইরে এবং জেলের ভেতরে যাদের নেটওয়ার্ক সবচেয়ে স্ট্রং ছিল এমার্জেন্সির সময়, সেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আমরা দেখিনি যে এমার্জেন্সিতে কোনো বামপন্থী নেতা জেলে আছেন, তার বাড়িতে রেশন আমি দেবো না, সেরকম আমরা করিনি। যারা এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধীর অত্যাচারে এবং স্বৈরতান্ত্রিক শাসনের অত্যাচারিত ছিল, তাদের প্রত্যেকের জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করেছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতবর্ষ, আরও পরিষ্কার করে বললে, ভারতীয় গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ। সেটার মধ্যে বাংলাও ভীষণভাবে রয়েছে। এবং বাংলার সমস্যা আজকে তো সবচেয়ে বেশি, বাঙালি হিন্দু আদৌ থাকবেন কিনা। বাঙালি হিন্দু থাকবে না এটা কেন বলছেন? মানে আমি তো বেঁচে আছি, আপনি বেঁচে আছেন, আমার পরিবার আছে, বাংলায় এত হিন্দু পপুলেশন, 70% হিন্দু আছে, থাকবে নাটা কোথা থেকে আসছে? দেখুন, যদি আমি দেশভাগের ঠিক আগের অবস্থাটা দেখি, তাহলে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে প্রায় 47% মতো, 46-47% মতো হিন্দু ছিল, মানে ব্রিটিশ বেঙ্গল আর প্রিন্সলি স্টেটগুলো মিলিয়ে। আর আজকের হিসেবে 28% হয়ে গেছে দুটো বাংলা, মানে পূর্ববঙ্গ মানে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গে 25,45,00,000 যে জনসংখ্যা, তার মধ্যে 28% হয়ে গেছে। তো এই হারে, যে হারে কমছে, সেখানে গণহত্যা করা হয়েছে। এটা কয়েকটা সময়, শুধুমাত্র 71-এর
যুদ্ধের সময় বলবো না, লাগাতার গণহত্যা করা হয়েছে, লোকে ভয় পেয়ে বাংলা থেকে অন্য কোথাও পালিয়ে গেছে, এবং আরও অন্যান্য বিভিন্ন কারণে বাঙালি হিন্দুর অস্তিত্ব আজকে বিপন্ন। আচ্ছা, বাঙালি হিন্দু আপনাদেরকে বিশ্বাস করবে কেন, যদি 1, 2, 3 করে বলা হয়? বাঙালি হিন্দু তো মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাতা দিচ্ছেন, যে সাইকেল দিচ্ছেন, যে পরিমাণ সুযোগ সুবিধা দিচ্ছেন বলে উনি বলছেন, স্বাস্থ্যসাথীর কার্ড দিচ্ছেন, আরএসএস কে কেন বিশ্বাস করবে বাঙালি হিন্দু? আমাদের ফাউন্ডেশনটাই তো বাঙালি। আরএসএস এর ফাউন্ডেশন বাঙালি। রাষ্ট্রীয় তৃণমূল কংগ্রেস বা বামপন্থীরা বলে আরএসএস সবচেয়ে বাঙালি বিদ্বেষী। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ফাউন্ডেশনটাই বাঙালি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্বামী বিবেকানন্দের যে ভাবনা, তাকেই ইমপ্লিমেন্ট করার জন্য, তাকেই রূপায়ণ করার জন্য লাগাতার 100 বছর কাজ করেছে। আমাদের যিনি প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার, তিনি বাংলাতে ডাক্তারি পড়তে এসেছিলেন। বাংলায় এই যে অনুশীলন সমিতি, পুলিন বিহারী দাসের অনুশীলন সমিতিতে তিনি যোগ দিয়েছিলেন। তার স্বাধীনতা সংগ্রামের হাতেখড়ি হচ্ছে বাংলা থেকে। তিনি, আপনি শঙ্করী প্রসাদ বসুর বিবেকানন্দ সমকালীন ভারতবর্ষ দেখুন, যে তিনি দামোদরের বন্যায় ত্রাণের জন্য কিভাবে গেছিলেন, দিন রাত এক করে এক দক্ষিণ ভারতীয় ভদ্রলোক বর্ণনা করেছেন। তার জন্য স্বাধীনতা সংগ্রাম এবং দেশমাতৃকার জন্য নিজের জীবন বলিদান করার পাঠ ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার এখান থেকে শিখেছেন। ডাক্তারজির পরে যিনি আমাদের সরসংঘচালক ছিলেন, পূজনীয় গুরুজি মাধব সদাশিব গোলওয়ালকার, তিনি তো স্বামী অখণ্ডানন্দের শিষ্য ছিলেন। তিনি সারগাছি আশ্রমে অখণ্ডানন্দের শিষ্য হিসেবে ছিলেন। অখণ্ডানন্দের যখন দেহ চলে যায় সারগাছি আশ্রমে, তখন গুরুজি ছিলেন তার সঙ্গে। কিন্তু সেই আরএসএস আজকে বাংলাতে, মানে এখনো আমি আরএসএস করি এটা বলাতে কুণ্ঠা বোধ করে শিক্ষিত বাঙালি বা কলকাতার বাঙালিরা। আজকে আর করে না, আমি মনে করি না। একটা সময় ঠিকই ছিল, আমরা যখন ছোট ছিলাম। আপনাকে ফেস করতে হয়েছে এরকম? একদম তাই। মানে এসএফআই বা ডিওয়াইফআই যুগে আরএসএস করে মানে আনটাচেবল, অস্পৃশ্য। তাকে ধরুন কোনো একটা জায়গাতে বলার জন্যে কিংবা কোনো একটা জায়গাতে কিছু বিষয়ে আমাকেও অন্য কারণের জন্য, সেটা যে কারণেই হোক, চয়ন করা হয়েছে। তারপরে শোনা গেল যে আমি আরএসএস করি, তো ওইটাই যথেষ্ট কারণ যে আমি আনটাচেবল, আমি আর 3 জন লোকের সঙ্গে বসতে পারবো না। কিন্তু আজকে এটা মনে করে না। দেখুন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাদের প্রথমে একটা অবজ্ঞা ছিল, এই হিন্দু আবার একত্রিত হয় নাকি, ব্যাংকে ওজন করা যায় নাকি, যে এরা করতে পারবে না। তারপরে দেখলো এরা করতে পারবে। তারপরে যখন গান্ধী হত্যার মিথ্যা বদনাম দেওয়া হলো, সেই সময় আরএসএস হচ্ছে একটা চ্যালেঞ্জ। আরএসএস চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকে থেতলে দাও, খতম করে দাও। এটা বহুদিন ছিল। যখন মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন এখান থেকে একটি ইটও যাবে না, 5,800 জায়গায় শিলাপূজন হয়েছিল এবং অযোধ্যায় রাম মন্দিরের সময় সেখানে গিয়েছিল। এটাও তো সত্যি কথা, জ্যোতি বসুর সময় যতগুলো আরএসএস এর শাখা ছিল তার 20 গুণ বা 50 গুণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হয়েছে, এবং এটা বারবার বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে আপনাদের সুবিধা করিয়ে দিয়েছে বাংলাতে। শাখা তো কেরলে মাথা তুলে আরএসএস দাঁড়াতে পারে, শাখা তো কেরলে বাংলার থেকে অনেক বেশি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শক্তির দিক থেকে যদি বলা যায়, তাহলে কেরলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখার সংখ্যা, স্বয়ংসেবকের সংখ্যা এখানের থেকে বেশি। ওখানে তো মার্ক্সবাদীদের শাসন চলেছে। তাই এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। দেশমাতৃকার জন্যে যারা যখন কাজ করবেন রাজনৈতিক ক্ষেত্রে, আমাদের কাছে কেউ অস্পৃশ্য নয়। আমি কখনো মনে করি না যে আমার পাশে কোনো একজন বামপন্থী কেউ বসলে কিংবা তৃণমূলের কেউ বসলে তার সঙ্গে আমি কথা বলতে পারবো না। আমরা ভারতীয় গণতন্ত্রের ওপরে শ্রদ্ধাশীল। ভারতীয় গণতন্ত্র যদি আপনি মানেন, তাহলে আমরা ভারতবর্ষের উন্নতির জন্য থাকতে পারি, এবং মনেও করি তাই যে প্রত্যেক এই বহুদলীয় গণতন্ত্রই ভারতবর্ষকে আরো সমৃদ্ধ করতে পারে। এটা আমরা মনে করি। আমরা গণতন্ত্র বা ভারতের রাষ্ট্রে 2-3টে বড় জিনিসের ক্ষেত্রে একটা যে ডিবেট, সেই ডিবেটের মধ্যে একটা হচ্ছে গান্ধী হত্যা। এবং পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সময়, আমি পশ্চিমবঙ্গ সরকার বলছি, তৃণমূলও নয়, পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সময় বলেছে যে
আরএসএস গান্ধীকে মেরেছে, আরএসএস নাথুরাম গোডসেকে মাথায় তুলে রাখে। নাথুরাম গোডসে না গান্ধী? আপনারা নাথুরাম গোডসের দিকে, তৃণমূল হোক বামপন্থীরা গান্ধীর দিকে। সম্পূর্ণ মিথ্যে কথা, মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। মানে আপনারা নাথুরাম গোডসের পক্ষে নন? 16ই সেপ্টেম্বর 1947 সালে, মানে স্বাধীন ভারতবর্ষে, মহাত্মা গান্ধী আরএসএসের 500 জনের যে সভা দিল্লির ভাঙ্গি কলোনিতে, তাতে তিনি বক্তব্য রেখেছিলেন। সেটা আমাদের ছাপানো কিছু নয়, এটা গান্ধীর যে কালেক্টেড ওয়ার্ক, যেটা কংগ্রেসের সময় ছাপানো হয়েছিল, তার দীর্ঘ বক্তৃতা তার মধ্যে আছে। তাতে উনি বলেছেন যে উনি ওয়ার্ধায় গেছিলেন আরএসএসের শিবিরে, সেখানে ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ারের সঙ্গে তার কথা হয়েছিল, এবং অস্পৃশ্যতাকে দূর করার জন্য আরএসএস যেভাবে কাজ করছে তার তিনি প্রশংসা করেছিলেন 1947 সালের 16ই সেপ্টেম্বর। গান্ধীর মানে কালেক্টেড ওয়ার্ক, যেটা ভারত সরকারের দ্বারা প্রকাশিত, তার সাথে তো নাথুরাম গোডসে যে গান্ধীকে মারেনি এবং নাথুরাম গোডসে যে ঘনিষ্ঠ ছিল আরএসএস, সেটা কিছু এসে যায়। দেখুন, সঙ্গে সঙ্গে সর্দার বল্লভভাই প্যাটেল এবং তখনকার কংগ্রেস সরকার যে আরএসএস এর ওপরে নিষিদ্ধ করেছিল আরএসএসকে, তারপরে আরএসএসকে যখন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো, তখন সরকার বলেছিল যে না, গান্ধী হত্যার সঙ্গে আরএসএস এর কোনো সম্পর্ক নেই। তারপরে ওই এখন যেমন বলছে মিথ্যাচার, আসলে কি কারোর দোকান বন্ধ হয়ে যাচ্ছে, কেউ যদি সচেতন হয় মানুষ, তাহলে কারোর মিথ্যে বিক্রির দোকান বন্ধ হয়ে যাচ্ছে। এই এখন যাদের বলছেন যে সরকারি খরচায় আরএসএস এবং গান্ধীজির এই মিথ্যে কথা বলা হচ্ছে যে গান্ধীজিকে আরএসএস হত্যা করেছে, 1966 সালে তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, তখন আরেকটা কমিশন করা হয়েছিল, কাপুর কমিশন, জাস্টিস JL কাপুর কমিশন। সেই কাপুর কমিশন 3 বছর ধরে 66 সাল থেকে 69 সাল পর্যন্ত লাগাতার কয়েকশো মানুষকে জিজ্ঞাসা করেছে এবং 400-500 নথিপত্র দেখেছেন। সেই সময় RN ব্যানার্জি, যিনি সেই সময়কার মানে হত্যার সময়ের ইউনিয়ন সেক্রেটারি ছিলেন, ইউনিয়ন হোম সেক্রেটারি ছিলেন, তার সঙ্গে কথা বলেছেন সেই সময় কাপুর কমিশনে। 69 সালে যে রিপোর্ট জমা দেওয়া হয় তাতে বলা হয়েছে যে মহাত্মা গান্ধীর হত্যার সঙ্গে আরএসএস এর দূর কোনো সম্পর্ক নেই। প্রচার তো এরকমই হয় যে মহাত্মা গান্ধীকে মেরেছে নাথুরাম গোডসে আরএসএস এর। এছাড়াও আমি দুটো বললাম, এছাড়াও একাধিক বিধানসভায় এই প্রশ্ন করেছিল, সে নিয়ে আলোচনা হয়েছে, কমিশন বসেছে। এবং নাথুরাম গোডসে, দেখুন, আমাদের যিনি প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার, ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার মহাত্মা গান্ধীকে পুণ্যপুরুষ বলতেন। মহাত্মা গান্ধীর যে 1921 সালে তার যে অহিংস অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং কারাবরণ করেছিলেন। যখন লবণ সত্যাগ্রহ চলছে 1930 সালে যখন লবণ সত্যাগ্রহ চলছে, তখন যেখানে যেখানে সমুদ্র নেই সেখানে জঙ্গল সত্যাগ্রহ হয়েছিল। আরএসএস এবং ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার 1930 সালে জঙ্গল সত্যাগ্রহে, গান্ধীজির নেতৃত্বে জঙ্গল সত্যাগ্রহে অংশগ্রহণ করেছিলেন এবং উনি দীর্ঘ সময় জেলে ছিলেন। 21 জুলাই 1930 সালের থেকে 14ই ফেব্রুয়ারি 31 সাল, মানে 21 জুলাই 1930 থেকে 14ই ফেব্রুয়ারি 1931, এই দীর্ঘ সময় গান্ধীজির নেতৃত্বে দেশের স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার জেলে ছিলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা হয়েছে 1925 সালে, তিনি জেলে গেছেন 1930 সালে। মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা হওয়ার পরেও গান্ধীজির নেতৃত্বে আন্দোলনে যোগ দিয়ে ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার জেলে গেছেন। তাই গান্ধীজির ভাবনার সঙ্গে, যেমন 40 সালের কথা হলো যে ওয়ার্ধাতে গান্ধীজি ক্যাম্প, আরএসএস এর ক্যাম্প দেখতে গেছেন, সেখানে অস্পৃশ্যতা নেই দেখে তিনি খুশি হয়েছেন। তাই লাগাতার আমাদের সঙ্গে তার সম্পর্ক, তার ভাবনার সঙ্গে তা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের, যাদেরকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শ্রদ্ধা, মানে বাইনারি তৈরি করলে আপনারা গান্ধীর দিকে না নাথুরাম গোডসের দিকে? নাথুরাম গোডসের সঙ্গে এর কোনো তুলনাই হয় না, এটার তুলনা করাটা ঠিক নয়। যে নাথুরাম গোডসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের, যেমন আজকে সকালবেলা আমি গুরু পূজনের কোনো কার্যক্রমে গেছি, একদম প্রথম 2-1 জনের সঙ্গে পরিচয় হলো যিনি এখানে এসেছেন। তার আসার পরে মনে হয়েছে যে
সেটা অনেকেই বলতেন যে এভাবে হবে না। নাথুরাম গডসে শাখায় কখনো এসেছিল, এসে মনে করেছে, কারণ আমরা গণতন্ত্রের বিশ্বাসী, আমরা হিংসায় বিশ্বাস করি না, আমরা বিশ্বাসই করি না যে একজনকে খুন করে একজনকে হত্যা করলে আমরা যেটা ভাবছি যে পরম বৈভবম মে তুমে তস্য রাষ্ট্রম, পরম বৈভবম মে তুমে তস্য রাষ্ট্রম, আমার রাষ্ট্রকে আমি পরম বৈভবশালী করব, সেটা কাউকে হত্যা করে হয় না, এটা আমরা বিশ্বাসই করি না। তার জন্য নাথুরাম গডসে আমাদের শাখায় এসেছিলেন, তারপরে বীতশ্রদ্ধ হয়ে চলে গেছেন, খুব সামান্য সময়ের জন্য কখনো ছিলেন। তার সঙ্গে ওই একাধিক কমিশনের কথা আমি ডিটেলস বললাম, যে কোনো সময়ই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে গান্ধীজির হত্যার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আরেকটা জিনিস হতো যেটা নিয়ে প্রচণ্ড ডিবেট হচ্ছে এবং পশ্চিমবঙ্গেও ভয়ঙ্করভাবে ডিবেট হয়েছে, দত্তাত্রেয় হোসাবলেও যেটা বলেছেন কিছুদিন আগে, যে সেকুলার শব্দটি, ধর্মনিরপেক্ষ শব্দটি, সেটা উঠিয়ে দেওয়া যায় কিনা সেটা ভাবনা চিন্তা করা যায়। এবং তারপরে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা দেখলাম আরএসএস এর থেকেও বলা হলো যে না, হোসাবলে সাহেব যে কথাটা বলেছেন সেটা একেবারে ঠিক, কারণ সেই অন্তর্নিহিত অর্থটা বুঝতে হবে। কেন এটা গোটা দেশে এখন ধর্মনিরপেক্ষ শব্দটা সংবিধানে থাকবে কি থাকবে না তা নিয়ে এত বড় ডিবেট হচ্ছে? দেখুন, ধর্মনিরপেক্ষ মানে যে প্রত্যেকটি উপাসনা পদ্ধতির প্রতি শ্রদ্ধা, সেইটা ভারতবর্ষের রক্তের মধ্যে আছে। আপনি যদি বলেন যে এমার্জেন্সির সময়ে ধর্মনিরপেক্ষ শব্দটা যোগ করা হয়েছিল, সেটা একটা ভ্যালু অ্যাডিশন হয়েছে, আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি না যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের থেকে এমার্জেন্সির সময় যারা এই শব্দটা যোগ করেছিলেন তারা বেশি পরমত সহিষ্ণু। বাবা সাহেব ভীমরাও আম্বেদকর কি বুঝতেন না যে এটা বিভিন্ন উপাসনা পদ্ধতির একটা দেশ হতে যাচ্ছে? বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বুঝতেন না যে প্রত্যেকটা ধর্মমতকে শ্রদ্ধা করা উচিত? আসলে বাবা সাহেব আম্বেদকর জানতেন যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেখানে তারা পরমত সহিষ্ণু, তারা অন্য কোনো মতকে আক্রমণ করবে না। আমরা শুধু ধর্মনিরপেক্ষ এই শব্দটা তো ইউরোপিয়ান, যে যখন বুর্জুয়া ডেমোক্রেটিক রেভলিউশনের সময় চার্চকে রাষ্ট্র ব্যবস্থা থেকে পৃথক করার সময় হয়েছে। ধর্মনিরপেক্ষ মানে সেকুলার, এই সেকুলার শব্দটার মূলে আছে ওলাম, সেকুলাম ল্যাটিন, তার আরও মূলে আছে ওলাম, মানে হচ্ছে ধর্মহীন। সেকুলাম মানে ধর্মহীন, ধর্মনিরপেক্ষ নয়, মানে রাষ্ট্র ধর্মহীন হবে, রাষ্ট্রে ধর্ম বা ধর্মগুরুর প্রভাব থাকবে না। আমাদের রাষ্ট্রে ধর্মগুরুর প্রভাব ছিল না। প্রাচীন কাল থেকে ভারতবর্ষে গণতান্ত্রিক রাষ্ট্র ছিল। ভারতবর্ষের এক রাজ্য থেকে আরেক রাজ্যে কৌশল কাশীর মধ্যে ঝগড়া ছিল, কিন্তু কেউ কাশীতে পুণ্যার্থী গেলে তার উপরে অত্যাচার করা হতো না। কিন্তু এর পাশাপাশি এটাও তো অনেকে বলছেন যে যোগী আদিত্যনাথের মতন একজন মহন্ত, তিনিও তো মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন, ধর্মগুরু যারা তারা রাজনীতিতে আসছেন, এটা কি ঠিক? তো ধর্মগুরুরা কি অধার্মিক লোকেরা আসা উচিত? ধর্মগুরু যারা দেখুন, ভারতবর্ষের রবীন্দ্রনাথ খুব সুন্দর বলেছেন মানুষের ধর্ম, যে ধর্ম সম্পর্কে আমরা যাকে ধর্ম মনে করি সেইটা কোনো উপাসনা পদ্ধতির সঙ্গে সম্পর্ক নেই। সত্যি বলতে কি, যে 10 রকমের ধর্মের লক্ষণ বলা হয়, রীতি, সমা, দম, স্তেয়ম, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, ধীর, বিদ্যা, সত্যম, অক্রোধ, 10 রকম ধর্ম লক্ষণম। এর মধ্যে কোনো দেব দেবীর নাম নেই, এমনকি ঈশ্বর বিশ্বাসও নেই। মানুষের মানবিক সত্তার উন্মেষটা হচ্ছে ধর্ম। তা আমরা তো চাই ধার্মিক লোকই দেশ শাসন করুক, অধার্মিক লোক দেশ শাসন করবে সেটা তো ভালো না, ধার্মিক লোকই শাসন করুক, তার মধ্যে কোনো ক্ষতি কিছু নেই। তো বাংলায় 33% মুসলিম এবং তাদের মধ্যে থেকে অনেকে বলেন যে 90% ভোটই তৃণমূল কংগ্রেস পাচ্ছে, এবং সেটা পাওয়ার একটাই কারণ হচ্ছে অনেক সংখ্যালঘু ফ্যামিলি, অনেক প্রোগ্রেসিভ মুসলিম ফ্যামিলি, তারা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিটাকে সাপোর্ট করেন না, কিন্তু তারা বিজেপিকেও সাপোর্ট করতে পারছেন না। তার একটাই কারণ হচ্ছে বিজেপি নাকি উগ্রভাবে হিন্দুত্ববাদী এবং আরএসএস, বিজেপি তারা মুসলিম বিদ্বেষী। 33% মুসলিমদের এই রাজ্যে আপনি কি করবেন? দেখুন, যারা শিক্ষিত মানুষ, অনেক শিক্ষিত মুসলমান ভাইয়ের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে,
তার সঙ্গে কখন কথা হয় তারাও বলেন যে গুজরাটের মুসলমান ভালো আছেন না পশ্চিমবাংলার মুসলমান ভালো আছে। আমি এখানে খারিজি মাদ্রাসার সংখ্যা বাড়ালাম এবং মুসলমানদেরকে আমার নিজের রাজনৈতিক সত্তা টিকিয়ে রাখার জন্য তাদের বাচ্চাদেরকে মস্তান তৈরি করলাম, সেটা কি সমাজের উপকার করা হয়? তাই গুজরাটের মুসলমান ভালো আছেন না পশ্চিমবাংলার মুসলমান ভালো আছেন? যেসব রাজ্যে বিজেপি বা আরএসএসের সঙ্গে সম্পর্কিত কোনো শক্তি ক্ষমতায় আছেন, সেখানে মুসলমানদের উপরে দেখান তো যত বড় বড় দাঙ্গার যে ঘটনা, সেই সময় রাষ্ট্র ক্ষমতায় কারা ছিল? সেই রাজ্যের গুজরাটের দাঙ্গা 62 সালের আহমেদাবাদ দাঙ্গায়, তা সেই সময় হিতেন দেশাইয়ের সরকার, দাঙ্গা, বিহারের দাঙ্গা, প্রত্যেকটা বড় বড় দাঙ্গার কোনোটা সময় আরএসএস বা আরএসএসের সঙ্গে সংযুক্ত কেউ ক্ষমতায় ছিলেন না। গুজরাট দাঙ্গায় দুদিনের মধ্যে 1.5 দিন হিতেন দেশাইয়ের সরকার 4 মাস ধরে দাঙ্গা চলেছিল, দাঙ্গা বন্ধ করতে পারেননি। এবং গুজরাটের গুজরাট দাঙ্গা 1.5 দিনের মধ্যে বন্ধ করে হয়েছে এবং পুলিশের গুলিতে কয়েকশো পুলিশের গুলি মানে হিন্দু মারা গেছে, তার সংখ্যা 900। সঠিক সংখ্যাটা আমি দেখে বলতে পারতাম যে সেই সংখ্যাটা কম নয় যারা পুলিশের গুলিতে মারা গেছে। মানে পুলিশ সিরিয়াসলি চেয়েছে দাঙ্গা বন্ধ হোক এবং যেহেতু সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের, তাই দাঙ্গা বন্ধ করার জন্য যে স্টেপ নিতে হয়েছে। বাংলাতে তো আপনাদের বিরুদ্ধেই ক্রমাগত শাসক দল বলে যাচ্ছে যে অ্যাকচুয়ালি বাংলার পরিবেশকে অশান্ত করছেন। মুর্শিদাবাদ মালদার ক্ষেত্রে অশান্ত করেছে আরএসএস গিয়ে ওখানে এমন কিছু কিছু জিনিস করছে, বিভিন্ন জায়গাতে এমনভাবে সেন্সিটিভ ডেলিকেট জায়গাগুলোতে গিয়ে এমনভাবে একটা জিনিস তৈরি করছে যেখান থেকে কমিউনাল সমস্যা হচ্ছে। খাগড়াগড়ের ব্লাস্ট, যেখানে আইইডি ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি হতো, তার নিচে কোন পার্টির অফিস ছিল? তো ওই আইইডি যারা তৈরি করতো তাদের ওই যে শাকিল আহমেদ, তাকে ভোটার কার্ড কে দিয়েছিল? বামফ্রন্টের সময় ভোটার কার্ড দিয়েছিল। নদিয়া থেকে ভোটার কার্ড পাওয়ার পরে সে এই স্লিপার সেলগুলো তৈরি করার জন্য কাজ করে এবং খারিজি মাদ্রাসা থেকে ওই মেয়েদেরকে সংগ্রহ করে নিয়ে স্লিপার সেলে তাদেরকে লাগায়। তার থেকে আইইডি যখন দেখা গেল, তখন এনআইএর তদন্তের পরে উঠে এলো যে কিভাবে শিমুলিয়ার মাদ্রাসার মতো মাদ্রাসাগুলোতে হচ্ছে। দেখুন, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? বাংলার মানুষ কি মানে দেখতে পায় না যে কেউ মিথ্যে কথা বললে বা ইয়ে করে? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যারা অত্যাচারিত, বাংলার অত্যাচারিত হিন্দু সম্প্রদায়ের কথা বলবে, শেষ দিন পর্যন্ত একটা স্বয়ংসেবক যদি বেঁচে থাকে, সে চিৎকার করে বাঙালি হিন্দুর জন্য বলে। দেখুন, এখনো আপনি কথাগুলো বলছেন যখন, তখন বাঙালি হিন্দুর কথা বলছেন, বাঙালি মুসলিমের কথা তো আপনারা বলেন না। কি বললো বাঙালি মুসলিমের? দেখুন, সহজ কথা হচ্ছে এটাই যে এখানে অত্যাচারিত বাঙালি হিন্দু, তার জন্য আমি বাঙালি হিন্দুর কথা বলছি। পশ্চিমবঙ্গে আপনি এই কদিন আগে মহেশতলাতেও দেখেছেন, এই ধুলাগড়ের কথা বললেন, মুর্শিদাবাদের কথা বললেন। অত্যাচারিত কে? বাঙালি হিন্দু। যে অত্যাচারিত তার হয়ে কথা বলবো না? মুসলমান সম্প্রদায়ের সম্পর্কে আমাদের কোনো রকম কোনো বিদ্বেষ নেই। এর আগে প্রচুর মানে এপিজে আব্দুল কালাম এর কথা বলতে পারি, অনেকের কথা বলতে পারি। তাদের সঙ্গে আরএসএসের অনেক ঘনিষ্ঠভাবে তারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে দেখেছিলেন। রাষ্ট্রের বিষয়ে যারা সিরিয়াস, যারা দেশভক্ত, এরকম মুসলমান প্রচুর আছেন। আরে এই যারা মনে করেন যে এই খারিজি মাদ্রাসা থাকলেই তাদের ভালো হবে, তারা যদি ভালো করতে পারতেন তাহলে সাচার কমিটির রিপোর্টে এরকম রিপোর্ট আসে কিভাবে? মুসলমান সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থা খারাপ করার জন্য দায়ী কারা? কংগ্রেসের শাসন, তারপরে বামফ্রন্টের শাসন। আর আজকে যদি দেখেন, এরা কেবল নিজেদের মস্তান তৈরি করার জন্য, নিজেরা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। তৃণমূল কংগ্রেস বলে, এবং তৃণমূল কংগ্রেস কিন্তু এটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বলছো। আমার ধারণা আরএসএস এর একদম প্রান্তিক স্তর থেকে হয়তো আপনিও ফিডব্যাক পাচ্ছেন। গ্রামে গ্রামে গিয়ে যেভাবে
চাকরি প্রার্থী যারা বা যারা শিক্ষিত, যারা এই মুহূর্তে বেকার হয়ে বসে রয়েছেন, তাদের বলছে দেখো আমি কিন্তু চেয়েছিলাম এই কোর্টে গিয়ে সিপিএম কিন্তু ঘেটে দিল ব্যাপারটা, আমি চাকরি দিতে চেয়েছিলাম। ঠিক সেভাবেই মুসলিমদেরকে, মুসলিম পরিবারগুলোতে গিয়ে তারা বলছে যে দেখো আমরা তো তোমাকে ওবিসির মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, তোমার জীবন শুধরানোর চেষ্টা করেছিলাম, ঘেটে দিল। এখন আমি চেষ্টা করছি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যে সেকশন, ইডব্লিউএস এর সেকশন, সেখানে করার জন্য, সেটাও আটকে দিচ্ছে নরেন্দ্র মোদী। দেখুন এটা আপনারা কমব্যাট করবেন কি করে আরএসএস থেকে? দেখুন, এদের উদ্দেশ্য হচ্ছে এই যারা চাকরি প্রার্থী তাদের কাছ থেকে টাকা নিয়ে ফুর্তি করা, এদের উদ্দেশ্য হচ্ছে গরুর টাকা নেওয়া, এদের উদ্দেশ্য হচ্ছে কয়লার টাকা নেওয়া। তাই যারা দুর্জন ব্যক্তি তাদের ছলের কোনো অভাব হয় না। আমার ধারণা মুসলমান সম্প্রদায়ের মানুষ, বাংলার মুসলমান সম্প্রদায়ের মানুষ প্রকৃত অর্থে কে তাদের ভালো চান সেটা বুঝবেন। যে মুসলমান সম্প্রদায়ের কি সত্যি তারা ভালো করেছেন? আমার বাড়ির ছেলে যদি মস্তান তৈরি হয়, আমার বাড়ির ছেলে যদি দেশদ্রোহী তৈরি হয়, যদি এর সঙ্গে ISIS এর সঙ্গে তার যুক্ত করে দেন, এবং যুক্ত করার ক্ষেত্রে যারা সহযোগিতা করছে তারা কি আমার পরিবারের ভালো করছে? কিন্তু তাই বলে তারা বিজেপি বা আরএসএস এর দিকেও তো আসবে না। মুসলমান সম্প্রদায়ের মানুষ কি আপনার মনে হয় বাংলায় আরএসএস এ আসবে? বহু জায়গায় ব্যক্তিগতভাবে তো বহু মানুষ আরএসএস এর প্রোগ্রামেও এসেছে, আরএসএস এর সঙ্গে কাজ করেছেন, একই সঙ্গে মুসলমান সম্প্রদায়ের মানুষ বহু জায়গায়, এবং আরএসএস এর ক্যাম্পও করেছে, তাতেও কোনো ইয়ে নেই। আপনারা কি মুসলিম বিদ্বেষী? এটা বলুন তো, এটা বাংলার বহু মানে সংখ্যালঘু মানুষ জানতে চায়। আরএসএস কি মুসলিম বিদ্বেষী, কট্টর হিন্দুপন্থী? মুসলিম বিদ্বেষী আদৌ নয়। প্রথম কথা হচ্ছে এটা যে মুসলমান সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে আদৌ কোনো আমাদের বক্তব্য নেই। বক্তব্যটা হচ্ছে জেহাদের বিরুদ্ধে, জেহাদি মৌলবাদের বিরুদ্ধে। জেহাদি মৌলবাদ যদি হিন্দুকে মারতে চায় তাহলে হিন্দুকে আমি রক্ষা করব। জেহাদি মৌলবাদের বিরোধিতা করা আর একটি সম্প্রদায়ের সাধারণ মানুষের বিরোধিতা করা এটা সম্পূর্ণ আলাদা কথা। এরা রাজনৈতিক রুটি সেকার জন্য, রাজনৈতিক সুবিধার জন্য এই দুটো জিনিসকে এক করে দিচ্ছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ জেহাদি মৌলবাদের বিরুদ্ধে বলেছে, হিন্দুদের ওপরে অত্যাচার হলে অত্যাচারিত হিন্দুদের হয়ে কথা বলবে, কিন্তু সম্প্রদায় হিসেবে কোনো একটি সম্প্রদায়ের কখনোই বিরোধী নয়। ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ, দেশমাতৃকার প্রত্যেকটি সন্তান আমাদের কাছে ভাইয়ের মতো। 2026-এর আগে আমি দেখলাম, সারাদিন ধরেই আমরা ব্রেক করছিলাম, যে একটা বিশাল রোড ম্যাপ আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গাতে আপনারা যাচ্ছেন, বিভিন্ন সভা সমিতি হচ্ছে, এবং যেভাবে আপনাদের স্টাইলটা মানে একদম ছোট 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 জায়গাতে মিলে মিশে গিয়ে গ্রামে গ্রামে কথা বলা, যদি একটু বলেন যে এই সামনের এই এক বছরে আপনারা আসলে কি কি করতে চাইছেন? মানে এক কথায় বলতে গেলে শিরোনাম হওয়া উচিত দুয়ারে আরএসএস। এখন দেখুন, 2026-এর সঙ্গে এই যে আমরা করতে চাইছি তার কোনো সম্পর্ক নেই। সারা ভারতবর্ষ জুড়েই করছে, সারা ভারতবর্ষে 2026-এ বিরাট কিছু নেই। এবছরের বিজয়া দশমীর পরের থেকে সংঘের শতবর্ষের কার্যক্রম শুরু হবে, এবং তাতে মূল যে বিষয়টা আছে সেটা হচ্ছে ঘরে ঘরে গিয়ে 5টি বিষয়ে বলা। তার মধ্যে পরিবেশ সচেতনতা, জাতপাত মুক্ত একটা সমাজ তৈরি করা। জাতপাত মুক্ত, যাতে জাতিভেদ থাকবে না। তা রাহুল গান্ধী তো সবচেয়ে বেশি দোষ দেন আপনাদের, যে আপনারা আসলে এই যে রাজ্যে বিজেপি আছে সেই রাজ্যে নিচুতলার মানে একেবারে যারা মানুষজন রয়েছেন বা প্রান্তিক দলিত মানুষ, তাদেরকে আপনারা ঢুকতে দেন না। আপনারা রাহুল গান্ধীর কথা শুনবেন না মহাত্মা গান্ধীর কথা শুনবেন? যদি মোহনদাস করমচাঁদ গান্ধীর কথা শুনতে চান তাহলে আমি এক্ষুনি বললাম কালেক্টেড ওয়ার্কসে তিনি বলেছেন, আমি ওয়ার্ধার ক্যাম্পে গেছিলাম, আমি মনে করি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই জাতপাত মুক্ত সমাজ তৈরির জন্য উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। মানে আপনি বলছেন হরিজন বা দলিত সম্প্রদায়ের মানুষজন, তাদেরকে আরএসএস বুকে টেনে নেবে? আমাদেরই লিডারশিপের তো বেশিরভাগই তাই। তথাকথিত পিছিয়ে পড়া, ধরুন দক্ষিণ 24 পরগনার আপনি গিয়ে দেখুন তাদের জেনারেল সেক্রেটারিকে, প্রেসিডেন্টকে। যারা বামপন্থীদের এই এত বছর পরে, বামপন্থীরাও তো 100 বছর হয়ে গেল, যে এতগুলো ভাগ, কত ভাগ, সেই ভাগগুলোর মধ্যে কোনো একটা ভাগে এই প্রথম রামচন্দ্র ডোম এত বছর পরে একজন
তথাকথিত নিম্ন জাতের মানে তথাকথিত অন্তজ মানুষ পলিট ব্যুরোর মেম্বার হলেন। এত বছরের মধ্যে একজনকেও বামপন্থীরা পাননি যাকে পলিট ব্যুরোর মেম্বার করা যায়। দেখুন, মুখে যে কথা বলেন তারা মনে বিশ্বাস করেন না, তারা মনে যা ভাবেন সেইটা তারা বিশ্বাস করেন না, বলেন না। তার জন্য আমরা কিন্তু মনে যেটা ভাবি সেটাই বলি আর সেটাই করার চেষ্টা করি। তার জন্য বাংলায় যে কালচারাল মার্কসিজম বারবার আপনারা বলেন, বাংলায় তো একটা বড় শতাংশের মানুষ এখনো কিছুটা হলেও আচ্ছন্ন হয়ে আছেন এই কালচারাল মার্ক্সবাদী ব্যাপারটার উপরে। ঠিক, এটা তো আপনারা হেরে গেছেন বোধহয় এই ক্ষেত্রে। হেরে যায়নি। ক্যাম্পাসে মনোজিৎ মিশ্ররা ক্যাম্পাসে দাপিয়ে বেড়াচ্ছে। দেখুন, আপনাদের পেনিট্রেশন। প্রথম কথা হচ্ছে হেরে যায়নি, সেটা শুধুমাত্র আরএসএস নয়, বাঙালি হিন্দু হেরে যাবে না। বিবেকানন্দের বাঙালি হিন্দু, রবীন্দ্রনাথের বাঙালি হিন্দু, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাঙালি হিন্দু হেরে যাবে না। কালচারাল মার্কসিজমের কাছেও হারবে না, জেহাদি ইসলামের কাছেও হারবে না, এবং এই কায়েমি স্বার্থের কোনো রকম নীতিহীন রাজনৈতিক দল তাদের কারোর কাছেই হারবে না। বাঙালি হিন্দু হারবে না। আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার সঙ্গে আছে, এটা বলতে পারেন। বাঙালি হিন্দু হারবে না। কালচারাল মার্কসিজমের ক্ষেত্রে তারা মনে করেছে যেহেতু বাঙালি হিন্দু একটা ক্ষয়িষ্ণু জনগোষ্ঠী, তাদের আমি এখনই বললাম যে বিগত 80 বছরের মধ্যে জনসংখ্যা কিভাবে কমে গেছে, তাদের যে ডিস্ট্রয় দ্য ওল্ড ওয়ার্ল্ড আর নতুন পৃথিবী তৈরি করার যে তাদের প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় বাঙালি হিন্দু একটা তারা টার্গেট গ্রুপ হিসেবে মনে করেছে। বাঙালি হিন্দু হারবে না। আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার সঙ্গে আছে, এটা বলতে পারেন। বাঙালি হিন্দু হারবে না। কালচারাল মার্কসিজমের ক্ষেত্রে তারা মনে করেছে যেহেতু বাঙালি হিন্দু একটা ক্ষয়িষ্ণু জনগোষ্ঠী, তাদের আমি এখনই বললাম যে বিগত 80 বছরের মধ্যে জনসংখ্যা কিভাবে কমে গেছে, তাদের যে ডিস্ট্রয় দ্য ওল্ড ওয়ার্ল্ড আর নতুন পৃথিবী তৈরি করার যে তাদের প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় বাঙালি হিন্দু একটা তারা টার্গেট গ্রুপ হিসেবে মনে করেছে যে বাঙালি হিন্দুদের মধ্যে তাদের যত রকমের ভাবনা তাই সেগুলোকে বাঙালি হিন্দুদের মধ্যে প্রচার করার জন্য। কিন্তু বাঙালি হিন্দু, বিবেকানন্দেরও তো বাঙালি হিন্দু, সে তার প্রত্ন চৈতন্যের মধ্যে স্বামী বিবেকানন্দ আছে, তার মধ্যে রবীন্দ্রনাথ আছেন, তার মধ্যে বঙ্কিমচন্দ্র আছেন। অত সহজে মুছে দেওয়া এদের পক্ষে সম্ভব হবে না। এই গ্রামে গ্রামে যে এত আরএসএস এর বা বিজেপির জন্য আবেগ, আপনারা কেটার কি করে করবেন? আপনারা তাদেরকে কি বার্তাটা দেবেন? 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন একদিকে আর অন্যদিকে বহু মানুষ পরিবর্তন চান। সংগঠিত হওয়া দরকার, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমি বাঙালি হিন্দু, এটা আমার জন্মভূমি। আমরা পূর্ব বাংলা থেকে বাধ্য হয়ে পালিয়ে এসেছি। উল্লাসকর দত্ত দেশ স্বাধীন হওয়ার পরেও সেই কালীগাছায় গেছিলেন, কারণ তারা উল্লাসকর মনে করতেন যে সেটা তার পুণ্যভূমি, মাতৃভূমি। বাঙালি হিন্দু যারা পূর্ব বাংলা থেকে এখানে আসছেন, তারা 2 টাকা কেজি চাল খাওয়ার জন্য আসছেন না, তারা হিন্দু হয়ে বেঁচে থাকতে চান বলে এখানে আসতে হচ্ছে। তাদের ওখানে সম্পত্তি কম ছিল না, তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তাদের মধ্যে থেকে বেশিরভাগই তো এখন সিপিএম বা তৃণমূল বা যে যত কলকাতার যে কলোনিগুলো রয়েছে, চিত্তরঞ্জন কলোনি, শহীদ কলোনি, নেতাজি কলোনি বা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর নামে যে কলোনি, সেগুলো তো বেশিরভাগই তৃণমূলের। সেটাও ঠিক নয়, বেশিরভাগ ঠিক নয়। কিন্তু সাহস করে পূর্ব বাংলা এবং আজকে তো গতকাল বাংলাদেশে যা ঘটনা ঘটছিল, আজকে পশ্চিমবাংলায় তাই ঘটছে। বাংলাদেশ যদি আফগানিস্তানের মতো হয়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতো হয়ে যাবে। তাই এখন আর ঘটি বাঙালের কিছু পার্থক্য নেই। ওইদিকের যা আজকের বর্তমান আমার চোখের সামনে, কালকের ভবিষ্যৎ ওটা। তার জন্য আজকে ঘটি বাঙালের আর ভাগ করার কোনো জায়গা নেই, আমাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। আমরা ঐক্যবদ্ধ হব এবং ঐক্যবদ্ধ থেকে জাত পাত সব কিছু ভুলে আমরা এখানে ঐক্যবদ্ধ থাকব। বাংলায় হিন্দু ঐক্য যদি সংগঠিত হয়, তাহলে অন্য যে কোনো উপাসনা পদ্ধতির মানুষ সুরক্ষিত থাকবেন।
যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এবং শক্তিশালী, সেখানে অন্য কোনো সম্প্রদায়ের উপাসনার সমস্যা হয় না। আরবরা ভারত আক্রমণ করার অনেক আগে চিরামানের মসজিদ তৈরি হয়েছে, তখন হিন্দু রাজা। বাংলার রাজা যশোরের প্রতাপাদিত্য জেসুইটসদের ওখানে এনে গির্জা স্থাপন করার জন্য জায়গা দিয়েছিলেন। তাই হিন্দু যেখানে শক্তিশালী আছে, সেখানে সেকুলারিজম এর কথাটা থাকলো কি থাকলো না, তার উপরে উপাসনা পদ্ধতির কোনো মানুষের উপরেই অত্যাচার হবে না। হিন্দুকে শক্তিশালী হওয়া দরকার, হিন্দু নিজের কথা স্পষ্ট করে বলা দরকার। যদি হিন্দুর ওপরে আক্রমণ হয়, তাহলে হিন্দুর ওপরে আক্রমণ হচ্ছে, হিন্দু বলেই আক্রমণ হচ্ছে, সেই কথাটা আজকে পরিষ্কার করে বলতে হবে, সব স্তরে বলতে হবে। মাঠে দাঁড়িয়ে বলতে হবে, রাস্তায় দাঁড়িয়েও বলতে হবে, যারা লেখেন তাদেরকেও বলতে হবে, যারা সংবাদ মাধ্যমে আছে তাদেরকেও বলতে হবে, প্রত্যেককে বলতে হবে। তা যদি বলতে পারি, তাহলে বাঙালি হিন্দু, রবীন্দ্রনাথের বাংলা, নেতাজি সুভাষের বাংলা, সেই বাংলাকে আমরা রাখতে পারবো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে তিনি হিন্দুদের জন্য সবচেয়ে বেশি কাজ করেছেন। সেটা তো এবং দীঘার মন্দিরও বানিয়ে দিয়েছে। সুরাবদ্দি তো অখণ্ড বাংলা করতে চেয়েছিলেন। এখানকারও দু একজন রাজনৈতিক নেতাকে তিনি সেই সময় বুঝিয়েছিলেন যে সুরাবদ্দি, যিনি এই ভয়ানক ক্যালকাটা কিলিংয়ের নায়ক, সেই সুরাবদ্দি দেবেন। সুরাবদ্দির পরে যদি পশ্চিম বাংলায় সাংঘাতিক হিন্দু বিরোধী কোনো সরকার হয়ে থাকে, তাহলে এখনকার যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, সুরাবদ্দির সাথে কম্পেয়ার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। স্বাধীনতার পরে হিন্দু বিরোধী সরকার, এত হিন্দু বিরোধী সরকার পশ্চিমবাংলাতে আগে আর আসেনি। যেখানে ধুলাগড়ের মতো ঘটনা ঘটেছে, খাগড়াগড়ের মতো ঘটনা ঘটেছে, মুর্শিদাবাদের, শুধু মুর্শিদাবাদ কেন, যদি বাংলাদেশের সীমান্ত ধরে ধরে একেবারে গোসাবা পর্যন্ত যান, তাহলে প্রত্যেকটা বর্ডারিং ব্লকের সেখানকার অবস্থা, সেখানকার হিন্দুদের অবস্থা। তার জন্য রাষ্ট্রের যেটা করা উচিত, দেশের যেটা করা উচিত, প্রশাসনের যা করা উচিত, হিন্দুকে বাঁচানোর জন্য আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থার দুটো ভার্টিক্যাল, একটা প্রশাসন, একটা রাজনীতি, এখানে প্রশাসন স্বাভাবিকভাবে স্বাধীনভাবে কাজ করতে পারছে না, তাই হিন্দু কার কাছে যাবে? না, রোহিঙ্গাদের ক্ষেত্রে দাঁড়িয়ে গোটা দেশে আমরা পুশব্যাক বা রোহিঙ্গা খেদানো দেখছি, বাংলাতে তো কোনো আমরা হিসেব পাচ্ছি না। বাংলা হিসেব কেন? বাংলাতে তো একজন, কখনো তারা মৌলবাদী হন, কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে থাকেন, তারা তো ঘোষিতভাবে রোহিঙ্গাদের এখানে থাকার ব্যবস্থা করেছে। যিনি থাকার ব্যবস্থা করেছেন, তাকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞেস করুন যে আপনি যাদের থাকার ব্যবস্থা করেছেন তারা কোথায় গেছে। দেশের প্রশাসনের কি উচিত? যদি আমি বলি যে আমি এই গ্রামের মধ্যে রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করে দিলাম, আমি একজন পরিচিত মুখ, তাহলে তারপরে যদি তাদের খুঁজে না পাওয়া যায়, তাহলে তাকেই তো জিজ্ঞাসা করা উচিত প্রশাসনের, যে আপনি যাদের থাকার ব্যবস্থা করেছেন তারা কোথায় গেলেন। তাই প্রশাসন এটা একটা ভয়ানক জায়গাতে যাচ্ছে। যদি পুলিশ প্রশাসন স্বাধীনভাবে কাজ না করতে পারে, তারা যদি কোনো রাজনৈতিক শক্তি নির্দেশে কাজ করে, তাহলে ধীরে ধীরে শুধুমাত্র আরএসএসের জন্যে, হিন্দুর জন্যে নয়, পুরো রাজ্যের যে শাসন ব্যবস্থা সেটা পচে যাবে। না, কিন্তু রোহিঙ্গা যে আছে এবং রোহিঙ্গারা একেবারে আমাদের সাথে মিশে যাচ্ছে, এটা বাস্তব। তার মানে তো রোহিঙ্গা তো এসে, আমি তো বললাম, তারা ঘোষণা করেছিলেন যে আমি রোহিঙ্গাদের থাকার জন্য এই গ্রাম কি ব্যবস্থা করছি। এটা ভারত সরকারের, যদি পাল্টা বলে ভারত সরকার কেন ব্যবস্থা নিচ্ছে? ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে। ভারত সরকার বিভিন্ন রাজ্যে ব্যবস্থা নিয়েছে। ব্যবস্থা নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি স্বাভাবিকভাবেই জানবেন যে রাজ্যের যে পুলিশ প্রশাসন, তাদেরও খানিকটা তো ভূমিকা থাকে। কারণ কেন্দ্রীয় সরকারের একটা শরীরের মধ্যে যদি কোনো বিষ আপনার পা থেকে ঢুকে যাওয়ার পরে সারা শরীরেই চলে যায়। তাই সীমান্ত দিয়ে যদি কোনো রকম সমস্যা হয়, তারপরে ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে। ভারত সরকার সীমান্তেও ব্যবস্থা নিয়েছে, সবকটা জায়গাতেই ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ। জিষ্ণু বসু আমাদের সঙ্গে ছিলেন। কিছু জিনিস আমরা জানতে পারলাম, কিন্তু কিছু জিনিস এখনও আমাদের কোথাও একটা কৌতূহল হচ্ছে যে আরএসএস আসলে চুপিসারে করছেটা কি। লাস্ট প্রশ্ন আমার,
করছেটা কি আরএসএস চুপিসারে আস্তে আস্তে দিকি দিকি এমন কোনো ভারতবর্ষকে পরম বৈভবশালী রাষ্ট্র, স্বামী বিবেকানন্দ যে বলেছিলেন, আমি দিব্য চক্ষে দেখিতে পাইতেছি যে আমার প্রাচীনা জননী পূর্বাপেক্ষা আরও মহিমান্বিত হইয়া আত্মপ্রকাশ লাভ করেছেন। স্বামীজির যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়নের চেষ্টা করছে আরএসএস। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতবর্ষের প্রত্যেকটি দেশপ্রেমী মানুষকে তিনি যে উপাসনা পদ্ধতির, যে ভাবনার যাই হন না কেন, তার মধ্যে যদি দেশপ্রেম থাকে, তাকে সঙ্গে নিয়ে এই যে লক্ষ্য, সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি। মানে বাংলায় সুদিন আসবে বলে আপনারা আশাবাদী? নিশ্চয়ই। বাংলা এত শ্রীচৈতন্যের বাংলা, রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, সেই বাংলা কি শেষ হয়ে যাবে? সেই বাংলা শেষ হবে না হয়তো, কিন্তু সেই বাংলায় কি ঘটতে চলেছে সেদিকে আমরা নজর রাখবো, এবং নজর রাখবো অন্য সমস্ত খবরের দিকে। আপাতত এখানেই শেষ করছি, ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।